নশাবাই নামটার মানে কি? নতুন রাত, অদ্ভুত একটা শান্তিও পাচ্ছি। আর দুটো ব্যথা কিন্তু নোনা ব্যথা। ভালোবাসার জয় সবসময় হয় এবং শিল্পীরা সবসময় সেটাকে এগিয়ে নিয়ে এসছে। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আমার সঙ্গে রয়েছেন নশাবা। আপনারা জানেন, ওনাকে চেনেন, কিন্তু আমি একটু অন্য ধরনের কথা বলে আর কি শুরু করছি। সেটা হচ্ছে, এরকম বহুমুখী প্রতিভা আমার দেখা নেই, যিনি পাপেট্রি পারেন, যিনি সমাজ সেবিকা, যিনি অভিনয় করেন, যিনি কণ্ঠশিল্পী, যিনি ভয়েস ওভার আর্টিস্ট। এই এত রকম, মানে এত রকম বহুমুখী প্রতিভা, যেটা বলছিলাম, যে প্রতিভাগুলো রয়েছে, মানে এগুলোর মধ্যে যদি একটাকে অফ করতে হতো, তাহলে নশাবা কোনটা করতো? না গো, আমি একটাকেও অফ করতাম না। কারণ অফ করলে আমি আসলে, আমার কাছে মনে হচ্ছে কি, দেখো, আমি প্রত্যেকটা কিন্তু দরজা ওপেন হয়েছে, এক একটা বন্ধ হয়েছে। মানে আমার জীবনে যখনই একটা আমি এটা করতে পারিনি, তখন আমার কাছে মনে হচ্ছে আমি আরেকটা দরজা খুলে দেখি এটা আমি পারি কিনা। তো আমি যেহেতু এগুলো আসলে অনেক অপেক্ষার পর, অনেক সাধনার পর পেয়েছি, আমি অফ করতে চাই না। ঠিক ঠিক। আর যেটাকে যেই 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 দরজাটা যদি আর বলা যায়, যেই প্রতিভাটা তুমি সেটাকে নিয়ে আরো কাজ করতে চাও, আরো এক্সপ্লোর করতে চাও, এই কটা যেগুলো বললাম তার মধ্যে কোনটা হতো যেটাকে নিয়ে আরো কাজ করা সম্ভব, বা তুমি চাইছো মন থেকে? অফকোর্স অফকোর্স, মানে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে সিনেমা এবং থিয়েটার। জায়গা বলো, সেখানে পরিচালনার জায়গা বলো, আমি তো একেবারেই মাত্র শিখছি পরিচালনার জায়গা থেকে। কিন্তু অভিনয়ের জায়গাটাও বলো, থিয়েটার এবং সিনেমা হচ্ছে আমার আগে। ঠিক ঠিক। আমি এইটা ভেবেছিলাম যে এইটা দিয়ে শুরু করবো, যে নশাবাই নামটার মানে কি? নতুন রাত। নতুন রাত। আচ্ছা, তোমার তোমার এই রাত কেমন কাটছে কলকাতায় না আসার? মানে এই যে অপেক্ষা ছিল একটা, যে কলকাতায় দুর্গাপুজোর রাতটা দেখার, সেই রাতটা যে দেখতে পাচ্ছ না, সেটা নিয়ে মন খারাপ কতটা রয়েছে? আমি তো সবসময় একটু আশাবাদী মানুষ, আমি ভোরের অপেক্ষায় আছি, যেহেতু রাত সবসময়। তো আমার বাবা আমাকে বলতেন যে নতুন রাত মানে কিন্তু ইজ ইকুয়াল টু ভোর। হ্যাঁ হ্যাঁ, ভোরের শুরুটা। আমি আর সবসময় মনে করি যে এই যে এখন একটা খুবই, কি বলবো, গুমোট সময় আমরা পার করছি, তাও পার করছি, আমরাও পার করছি, মানে স্পেশালি শিল্পীরা, কারণ আমাদের তো কোনো বর্ডার থাকে না। আমরা তো বিচরণ করি আমাদের মন দিয়ে। আমরা ভ্যান গগ সানফ্লাওয়ার দেখে মনে হয় যে এই মাত্র ছুঁয়ে দেখলাম, তাই না? জয় গোস্বামীর একটা কবিতা শুনলে মনে হয় যে উনি বোধহয় পাশে বসেই পড়ছেন। অথবা আমাদের এস এম সুলতানের একটা পেইন্টিং দেখলে তোমাদেরও নিশ্চয়ই মনে হয় আসলেই তো এইভাবেই তো কৃষকরা আমাদেরকে এতকাল ধরে। তো এই যে বিষয়টা, এইটা একেবারে তো শারীরিক নয়, এটা একেবারে মানসিক এবং আত্মিক। এবং আমি আশা করি যে ভালোবাসার জয় সবসময় হয় এবং শিল্পীরা সবসময় সেটাকে এগিয়ে নিয়ে এসছে, এবং আমরা নিশ্চয়ই এই বেড়াজাল কাটি। এই ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে, এতগুলো বছর ধরে একটা অধীর আগ্রহে অপেক্ষা, সেটার যে অবসান ঘটলো, সে নিয়ে তো একটা আনন্দ তোমার মধ্যে কাজই করছে। হ্যাঁ, মানে সেটাকে কি বলবো, উন্মাদনা বলতে পারো, উল্লাস বলতে পারো, এবং অদ্ভুত একটা শান্তিও পাচ্ছি। যেমন ধরো, ব্যাপারটা এরকম যে পরীক্ষা দিয়ে দিয়েছি সেটা তো জানি, এখন রেজাল্ট আউট হয়েছে। তো আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল যে শিল্পীরা, মানে অভিনয় শিল্পীরা কিভাবে জিনিসটাকে দেখেন। সাধারণ দর্শক তো ঠিক, যেমন শ্রীলেখা দি অথবা আমার যারা অন্যান্য কো আর্টিস্ট আছেন, তারা যখন আমায় ফোন করে করে বলছেন যে কাজটা ভালো হয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, মানে আমি আমার ক্রাফটটা অন্তত ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি, এবং সেই চেষ্টাটা কিছু মানুষকে, এবং যারা শিল্পী, যারা একেবারে অভিনয়টা যাদের একেবারে সাধনার জায়গা, তারা যখন বলেন যে না, তোমার এই কাজটা আসলেই তুমি এগিয়ে নিয়ে যাও, এটা করা উচিত, তখন মনে হয় যে না, তার মানে এতকাল ধরে যে অপেক্ষা চাতক পাখির মতো, সেটা ভুল নয়। এখন সাধারণ দর্শকরা দেখবেন, তারা তাদের ভালো জানাবেন অথবা তারা তাদের মতো করে সমালোচনা করবেন। আমি দুটো নেয়ার জন্যই রেডি, কারণ আলটিমেটলি তো ভুল করতেই শিখবো। কিন্তু আমার সিনিয়র আর্টিস্টরা যেভাবে ইন্সপিরেশন দিলেন এবং শ্রীলেখা দিয়ে ফোন করলেন, বাকি যেসব কো আর্টিস্টরা আছেন সিনিয়র যারা, তারা আমায় টেক্সট করে জানাচ্ছেন, এটা আমার জন্য একেবারে কি বলবো, দোয়া। আমি মনে করি বাবা মার দোয়া। ঠিক। নশাবা, সেটা হচ্ছে যে আমরা মানুষরা অনেক কিছু প্ল্যান করি যে এরকম ভাবে হবে বিষয়টা,
আমরা এরকম ভাবে গুছিয়ে একটা সিনেমা বানাবো, আমি এরকম ভাবে অভিনয় করব, আমার পরিচালকরা আমার অভিনয় দেখে খুশি হলে আমার নিজের আনন্দ হবে। কিন্তু কোথাও কোথাও কি কোনো কারণে সেটা না, ওই যেটা আমরা বলে থাকি যে বাংলায় যে ওই দুয়ে দুয়ে চারটা হয় না, মানে খাপে খাপটা ঠিক বসে না। সেক্ষেত্রে এই ছবির ক্ষেত্রেও কিছুটা আছে, তুমি নিশ্চয়ই এটাকে নস্যাৎ করবে না। সেক্ষেত্রে দেখো, তোমার যে হিরো, মানে তুমি যার সঙ্গে সব থেকে বেশি টাইম স্ক্রিন শেয়ার করেছো তিনি নেই। দ্বিতীয়ত হচ্ছে এটাও যে তুমি কলকাতায় আসতে পারলে না। এবার কোন মন খারাপটা বড় হলো সব থেকে, যে প্রথম ছবি বাংলায়, এই এপার বাংলার প্রথম ছবি, সেই ছবিতে নেই, না তোমার পাশে সেই কো আর্টিস্টটা নেই? কোনটা? মানে তোমার হিরো নেই। আর দুটো ব্যথা কিন্তু নোনা ব্যথা, হ্যাঁ একেবারে ভেতরের ব্যথা। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে আমি তো ওই যে বারবার বলছি যে আমি সবকিছুর একটা ঘটনা ঘটলেই আমি আসলে জীবনটাকে তো অনেক দেখেছি, তো এইভাবে দেখতে কাছে মনে হয় যে আমাকে সৃষ্টিকর্তা খুব সহজে সবকিছু দেন না, উনি আমাকে বুঝিয়ে সুজিয়ে এই পরখ করেন। তো এই সিনেমা দিলাম। এখন সিনেমা শুটিং এর সময় অনেকটা অসুস্থ ছিলেন, আউটডোর গুলোতে যেতে পারেননি, সেই সময়টাও আমার ভীষণ মন খারাপ ছিল। কিন্তু তখন আমি আরেকটা জিনিস শিখেছিলাম যে ডিরেক্টর নেই কিন্তু বাকি যারা আছে, তখন আমাদের মাঝখানে একটা অদ্ভুত মিত্রতা তৈরি হয়েছিল এবং সিনেমার প্রতি আমাদের ডেডিকেশনটা অনেক বেশি ছিল, কারণ যেহেতু ডিরেক্টর মানে সেটে নাই। তো ওইটা কিন্তু আমাকে আরো বেশি মানে মনে হয় যে আমি আরো অনেক বেশি আপন হয়েছি টিমের সাথে। ওই মানে এটাকে আমি পজিটিভলি দেখেছিলাম। যে প্রথম দিকে আমার ভীষণ মন খারাপ ছিল যে আমি অনেকদাকে পাচ্ছি না, কারণ আমি একেবারে ডিরেক্টরকে মানে আমার ডিরেক্টর কিভাবে চাইছে। তো পরে আমি চিন্তা করে দেখলাম যে এই যে কনফিডেন্সটুকু পুরো টিমের কাছ থেকে পাওয়া এবং টিমের প্রতি রাখা, মানে বাবা মা নেই কিন্তু আমরা সব ভাই বোনরা মিলে সিনেমাটা বানাচ্ছি আর কি, এরকম একটা সেম জিনিসটাই আমার হচ্ছে। তখন ঠিক একভাবে যেভাবে দেখলাম অন্য পার্সপেক্টিভ থেকে ভাবা যায় কিনা, এবারও আমি অন্য পার্সপেক্টিভ থেকেই ভাবছি যে মেবি এটাও আমার একটা লার্নিং, যে অনেক স্বপ্ন দেখলেও সেটা যে কোনো সময় খুশি হয়ে যেতে পারে, কিন্তু আশাটা ছাড়া যাবে না। তো আমার মনে হয় যে আমি ওখানে নেই, কিন্তু আমি যদি ভালো কাজ করে থাকি এবং আমি আমি কিন্তু জানি যে আমি প্রচন্ড অনেস্টলি স্ক্রিনে প্রেজেন্ট থাকার চেষ্টা করেছি, সেটা যদি মানে কিছু মানুষকেও টাচ করে যায়। একটা কবিতা আছে না, অ্যারো এন্ড দ্য সং, যে তীরটা মেরে দিয়েছো, এখন সেটা যে আসলে কার কাছে যে কিভাবে সে নেবে, আমাদের শিল্প আসলে আমি এখন যে যে মানুষকে মানে তাদের আলিঙ্গন পাচ্ছি না অথবা তাদের বকা শুনতে পাচ্ছি না, কিন্তু আমি তার মতো করেই ভেবে নিতে চাইছি যে আমার ভালো তীরটা হয়তো বা ঠিক। আচ্ছা একটা কথা বলো তো, তোমার সঙ্গে তুমি যখন কাজ করছিলে তো আবিরদার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, মানে বন্ধুত্বের সম্পর্ক একটা তৈরি হয়েছে, একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়েছে, সেক্ষেত্রে থেকে গোসা হয়নি? আবিরদাকে মেসেজ করে বলো নিয়ে কি করছো তুমি, এসো আমি কলকাতায় আসছি, একসঙ্গে প্রচার করবো ছবিটার প্রমোশনে যাব, এটা হয়নি? না না, এটা আমি করিনি। কারণ প্রথম কথা হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা খুবই প্রফেশনাল জায়গা, উনি আমাকে এবং ওনার সাথে আমার যে বন্ধুত্বের জায়গাটা বলি সেটাও ভীষণ মানে খুবই মানে আমি জানি না যে বাকিদের, ওনার তো সব সব অভিনেতা এবং অভিনেত্রীদের সাথে ভীষণ ভালো সম্পর্ক, আমার সাথে সম্পর্কটা খুব বেশি। আমার মেয়ে তার মেয়ে, আমি যেহেতু এখানে স্পেশালি এবল বাচ্চাদের নিয়ে কাজ, তো এরকম একটা অন্যরকম পার্সপেক্টিভ থেকে কিন্তু ওনার সাথে আমার রিক্ততাটা আমার কাছে, যে ওনাকে আমি যদি ফোনটা দিই এটা হয়তো বা ওনার জন্য মন খারাপের কারণও হতে পারে। এবং যেহেতু এটা একেবারে একটা প্রফেশনাল জায়গা থেকে করা, এরকম তো নয় যে এটা নশবা করছে বলে আমি আসছি না, এটা ওনার, আমি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে ওই জায়গাটাতে আর কোনো আমার মনে হয় না যে এটা আমি করতে চাই অথবা এটা আমার মনেও। ঠিক ঠিক। আচ্ছা এই যে সিনেমাটার নাম যত কাণ্ড কলকাতাতেই, আমি যদি প্রশ্ন করি নশাবা, এমন কোন কাণ্ড তুমি ঘটিয়েছো বাংলাদেশে যেটা মানে যেটা ভাবলেই তোমার মনে হয় এই বাবা আমি এটা কি করেছিলাম? আমার বাবা আমার ছোটবেলায় নাম দিয়েছিল অঘটন ঘটন ঘটিওসি। আচ্ছা হ্যাঁ, বাবা যে নামটা দিয়েছে তো সেটা তো একটা একটা ঘটনা, তো আমি কোনো স্পেসিফিক বলতে পারবো না। আমি সারাদিনই আমার মাকে অন দ্য টো রাখি এবং আমার আশেপাশে যারা রয়েছে আমার থিয়েটারের মানুষ বলো সবাইকে বলো, আমি অলওয়েজ অন দ্য টো সবাইকে রাখি। আমি অঘটন ঘটাতে চাই না কিন্তু ঘটে যায়। তো
তো সেইটা, এবং আমার কথা হচ্ছে যে আমি যেহেতু আমার মনের কথাটা শুনি এবং অনেক বেশি মানে আমার মনে হয় যে এই পৃথিবীতে সংবেদনশীলতাটা তো আসলে দুর্বলতা, তো আমি আমার সংবেদনশীলতাটাকে চর্চাটা থামিয়ে দিতে চাই না, যে কোনো কারণে যে আমি কোনো একটা কথা বলবো না সেটা কোনো ভয়ে অথবা কোনো চাপে। আমার মনে হয় একজন শিল্পী হিসেবে আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আমি যেমন তোমায় বলবো, যেটা আমার খারাপ লাগবে সেটাও আমি বলবো। বলাটা যদি মানে মানুষের উপকার হয় সেটা আমি কেন বলবো। ঠিক ঠিক। এই যে তুমি বললে যে তোমার একটা অঘটন অঘটন ঘটন পটিয়সী, তো এই যে যে শব্দ বন্ধনীটা ব্যবহার করলে, আমি সেই শব্দ বন্ধনীটাকে নিয়ে বলছি, তোমার মেয়েও কি সেই মানে রেপ্লিকা হয়েছে না? প্রকৃতি কেমন? প্রকৃতি একদম প্রকৃতির মতো, নামের মতো হয়েছে। এখন তো যে যে কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্তের মতো আচরণ করে, আমি ওর সাথে মোল্ড করার চেষ্টা করছি মাত্র। এবং সে আমি ওর সাথে বেড়ে উঠছি, কারণ এখনকার শিশুরা ওদের যেভাবে ভাবনা এবং যে আমি আসলে তেমন ধরো মাঙ্গা আর্টিস্ট ব্যাপারটা কি, আই এম এনজয়িং, এবং যেহেতু আমি শিশুদের নিয়ে কাজ করি সো আমার বিগ ইন্সপিরেশন। ঠিক ঠিক। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এই যে তোমার ছবির চরিত্রটা নিয়ে বলছি, যে একটি বাংলাদেশের মেয়ে, সে কলকাতায় আসছে নিজের রুটটাকে খুঁজতে। তোমাকে যদি সত্যিকারের এরকম একটা চরিত্র খুঁজতে হতো, বা তোমার চরিত্রটা থাকতো যে সত্যিকারের তুমি নওশাবা কলকাতায় আসছো, তুমি রুটটাকে খুঁজতে, তুমি কলকাতায় কোন জায়গাটায় প্রথম যেতে? প্রথম কথা হচ্ছে আমার বাবার জন্ম কিন্তু হুগলিতে। আচ্ছা আচ্ছা। তো আমি আমার কখন হুগলি যাওয়া হয়নি। আচ্ছা। ইভেন অনেকদের সাথে যখন অডিশনের সময় গল্প হতো, উনি আমার সম্পর্কে জানতে চাইতেন, তখন আমাকে উনি জিজ্ঞেস করতেন তুমি প্রথমে আসলে কোথায় আসবে? প্রথমে বলতাম হুগলি যাব, কারণ আমার একবার ইচ্ছা ছিল যে আমার বাবার জন্ম কোথায় হয়েছে। কিন্তু মানে এমনই হয় আর কি, আমাদের অভিনেতা অভিনেত্রীদের জীবন, আমরা অনেক কিছু ভাবি। একটু আগে তুমি বলছিলে না, আমিও ভেবেছি না এবার যখন শুটিং এ যাব প্রথমে হুগলি যাব, বাবার জন্মস্থান সেখানে যাব, সেখানে দোয়া দরুদ করব, করে এসে শুটিং এ ঢুকবো। একেবারেই সম্ভব হয়নি। তো আমি অবশ্যই হুগলিতে যেতাম, এবং ওখানে আমার বাবার তাদের মানে অ্যাকচুয়ালি আমার ওপাশটাতে অনেক বড় একটা ফ্যামিলি ছিল। তারপর 47 এ সবাই খুলনাতে চলে আসে, কখনো যাওয়া হয়নি। অবশ্যই আমি এখনো আমার সেই ইচ্ছাটা আছে যে আমি যখনই সুযোগ পাবো নেক্সট টাইম আমি মানে দেশভাগের যন্ত্রণাটা বয়ে বেড়াচ্ছ তোমরা। একদমই ঠিক ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ, কুমিল্লায়। আরেকটা ভাবছিলাম, সেটা হচ্ছে যে এই যে তোমার কোনো ধ্যান ধারণা আছে কলকাতার পুজো ঠিক কেমন হয়? কখনো এসেছো কলকাতা? আছে আছে, অনেকবার এসেছি আমি। আমি মানে পুজোর সময় হলেই আমি আমার মা আগে একদম মানে প্যাটা কাটা বেঁধে আমরা আগেই পুজো দেখার জন্য রেডি হয়ে রওনা দিতাম। লাস্ট বার যখন আমি শুট করছি তখন মাঝখানে আমি পুজোর ছুটিতে এসেছিলাম, এসে আমি আবার গেছি পূজা দেখতে। স্পেশাল সুকুমার রায়কে ওনার টিমকে মাথায় রেখে একটা পুরো পাড়া সাজানো, নবীন পল্লী পুজোটার নাম ছিল নবীন পল্লী। এক্স্যাক্টলি, ওইটা আমি আমার মেয়েকে দেখাবো না সেটা তো হতে পারে না। আমার সুকুমার রায় পড়ে পড়ে যখন ও ইভেন আমার এতে ছিল, পেটে ছিল, তখনও আমি সুকুমার রায়ের কবিতা ওকে শোনাতাম। তো তাকে নিয়ে গেছিলাম, তো ওই মণ্ডপটা আমার মা, আমার এবং আমার মেয়ের একটা খুবই স্মৃতির জায়গা। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, একটা কথা বলো নওশাবা, তুমি যখন আমি তোমার ইন্টারভিউ দেখছি বা তোমার সঙ্গে তোমার রিলস দেখছি যেগুলো ফেসবুক বা ইউটিউবে, সেখানে আমি নওশাবাকে মনে হয়, আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমার নওশাবাকে মনে হয় যে ভীষণ, আমি বলবো যে নিজেকে না, মানে আমার মনে হয় যে ইন্ট্রোভার্ট না ইন্ট্রোভার্ট না আউটওয়ার্ড, যেটা আমরা বলি এক্সট্রোভার্ট, সেইটা ঠিক বোঝা যায় না। নওশাবা কি ইন্ট্রোভার্ট না খুব নিজের কাছেদের মানুষের সঙ্গে ভীষণ এক্সট্রোভার্ট, বা কি মনে হয় নওশাবা ঠিক কি? আমি জানি না, একটা মাঝামাঝি একটা টার্ম হইতো বা আমার
ডিলিভার্ড? আমার হ্যাঁ মাঝামাঝি কোন একটা বিষয় আছে। হুট করে এমনও হয় যে মাসের 15 দিন আমি একরকম থাকি, চাঁদের প্রভাব আছে মনে হয়। বাবা বলতে তোর উপর চাঁদের প্রভাব আছে। তো 15 দিন আমি এক মোডে থাকি, আবার 15টা দিন খুবই, আমার ধারণা সকল নারীরই তাই হয়। আমরা যারা একটু ভীষণ ভাবে ধরো যোগ ব্যায়াম অথবা এই বিষয়গুলোর সাথে নিজেকে করার চেষ্টা করি, আমরা খুব আমি আমি মনে করি যে আমি আমার মনটাকে দেহটাকে চেনার চেষ্টা আছে আমার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে প্রভাবটা আমরা বললাম সেগুলো তো আমরা এখন একটু মানে শুনতে পছন্দ করি না, যে প্রকৃতির সাথে আবার কি কানেকশন অথবা আসলে নারী দেহ। তোমার সঙ্গে তো প্রকৃতির কানেকশনটা সব সময় রয়েছে। হ্যাঁ, প্রকৃতির মা। সেটাই বলছি। আচ্ছা, আরেকটা কথা বলো যে এই তো দেখো তোমার তোমার যে সহ অভিনেতা আবিরের আরেকটি ছবি রিলিজ করছে রক্তবীজ 2। রক্তবীজ 2 খুব ভালো ছিল না? রক্তবীজ 2 এর ট্রেলার দেখেছো? কেমন লেগেছে? আবিরদাকে তো লাগছে। ঠিক। আচ্ছা, একটা কথা বলো নশাবা, সেটা হচ্ছে যে তোমার পোশাক আশাক ভীষণ মানে খুব মানে মানে আমাকে দেখে তোমাকে, তুমি যেভাবে তুমি নিজেকে মেনটেন করো, কথাবার্তা, তোমার একটা ফিল কমফোর্টেবল এর জামা কাপড় তুমি পরো। আমি দেখছিলাম যে আমাদের এখানে খুব একটা ছোট্ট সিন ভীষণ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর, যেই মিমি অভিনয় করেছে আবিরের সঙ্গে রক্তবীজ 2 তে। একটি বিকিনি সিন আছে, সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে, হয়তো তুমি দেখেওছো গানটা, হয়তো গানটাও দেখেছো বা ইয়েটা দেখেছো। আচ্ছা, কখনো নিজে ট্রাই করার ইচ্ছে আছে যদি এরকম একটা স্ট্রং বোল্ড চরিত্র পাও, বা এরকম এরকম সিনে যদি যেটা বলছি একেবারে চরিত্র ডিমান্ড করে সেরকম একটা তুমি পড়বে কখনো? ভেবে দেখিনি, সত্যি বলতে একেবারে ভেবে দেখিনি। এবং আমার কাছে মনে হয় যে মানে মিমিদিকে এত সুন্দর লাগছে, খুবই। আমি স্পেশালি ব্লু কালারটাতে আসলেই ওনাকে ভীষণ, ঠিক ঠিক ঠিক। এটা বোঝা গেছে যে এই গানটির জন্য উনি কি পরিমাণ তৈরি হয়েছেন। তো এইটাকে আমি ভীষণভাবে একজন অভিনেত্রী হিসেবে আমি মনে করি, কারণ আমরা তো আসলে শারীরিক, আত্মিক, বাচিক মানে সবভাবেই নিজেকে তৈরি করি। তো এই যে উনি এই চরিত্রের জন্য নিজেকে সেভাবে তৈরি করেছেন, বাট আমি আসলে নিজেকে এইভাবে কখনো মানে একেবারেই, ধরো আমার নজরটা আবার একটু অন্যদিকে। যেমন ধরো আমি চিন্তা করি মেবি পদ্মাবতীর মতো কোন সিনেমা করব, আচ্ছা, অথবা আলিয়া ভাটের হাইওয়ের মতো কোন চরিত্র করব, অথবা রাজির মতো কোন, অথবা চারুলতার মতো কোন চরিত্র। তো মানে তুমি তোমার একটা সাবেকিয়ানা এই বিষয়টাই, গোটা বিষয়টাই খুব ভালো লাগে। মানে মানে একটা ট্র্যাডিশনাল বিষয় একটা থাকবে, সেরকম চরিত্রের দিকেই তোমার একটা ঝোঁক বেশি। হ্যাঁ, কিছুটা তো আছেই। আমার মনে হয় যে এবং এটা একটা, আমার কাছে মনে হয় যে এটা হওয়াটাও খুব জরুরি, কারণ আমরা আমাদের কালচারটা কেমন জানি ডিলিউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নিজের শিকড়ের কাছে ফিরে আসাটাও খুব জরুরি। অবশ্যই আমরা এক্সপ্লোর করব। আই বিলিভ ইন ওয়াননেস, আই ডু বিলিভ ইন যে অবশ্যই আমি আরেকটা কালচারকে নেব, এক্সপেরিমেন্ট করব, সেটাকে আমি আমার শরীরে মাখবো, কিন্তু আমি আমার রুটে ফিরে আসবো। এবং সেটা আমার নিউ জেনারেশনের প্রতিও আমার একটা দায়িত্বের জায়গা থেকেও আমার মনে হয় করা উচিত। মানে ওই যতকাণ্ড কলকাতাতে মতোই, যে নিজের রুটে ফিরে আসা। হ্যাঁ, আমি বারবার আমার রুটে ফিরে আসতে চাই। এবং আমার কাছে মনে হয় যে ওই যে রুটেড শব্দটাই কিন্তু এই জন্য খুব ইম্পর্টেন্ট, যে তুমি যখন তোমার শেকড় জানো তখন কিন্তু মানে তুমি যে কোনো জায়গায় ডালপালা মেলতে পারো। এবং তোমার, আমার বাবা একটা কথা আমাকে বলতেন, আমি বারবার আমার বাবার কথাই ফিরে যাই, যে নিজের শেকড়কে তুমি যত বেশি জানবে তত বেশি তুমি দেখবে যে তোমার দৃষ্টি মহাকাশের দিকে যাচ্ছে। ঠিক, খুব সত্যি কথা। আমি যদি আমার দেশের লিচুর পাতা কিরকম, আমের পাতা কিরকম সেটা না জানি, তখন আমি কানাডার ম্যাপেল লিফ দেখে তো আসলে কোনো লাভ নেই আমার। ঠিক ঠিক, অবশ্যই বাকিটা জানবার ইচ্ছা আমার অবশ্যই। ঠিক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি নশাবা। সেটা যে এই যে টুগেদার উই ক্যান, যেই সংস্থার সাথে তোমার সংস্থা, সেখানে এত স্পেশালি এবলড বাচ্চাদের নিয়ে কাজ হয়,
তাদের মানসিক স্থিতি থেকে শুরু করে মেন্টাল রিহ্যাবিলিটেশন থেকে শুরু করে গোটাটা নিয়ে। এটা ভীষণ টাফ একটা সাবজেক্টও বটে, এবং একজন অভিনেত্রীর পক্ষেই সব কাজ করে অভিনেতা মানে অভিনয় থেকে শুরু করে বাকি গান হ্যান ত্যান গোটাটা নিয়েই সামলানোটা তো ভীষণ চাপের। মানে এগুলো কি কি মানে এটা এটা মানে কিভাবে সামলাও, এটাই আমার কাছে আমার জানার। আমার কথা হচ্ছে প্রেম থাকলে তো কোনো কিছুই ঝামেলা মনে হয় না। আমার আমি প্রেমে ভরপুর। আমার যে কোনো কাজের প্রতি একবার যদি প্রেমটা হয় তখন আমার কিছুই মনে হয় না। আর স্পেশালি সবচেয়ে বড় কথা, আমি যেমন স্পেশালি এবলদের সাথে সাথে আমি কিন্তু হুইলচেয়ার বাউন্ড, ব্লাইন্ড পিপল, ডেফ পিপল, ঠিক ঠিক, নিউ জেনারেশনে যারা ডিপ্রেশনে ভুগছে, আমি তাদের সাথে আর্ট থেরাপি নিয়ে কাজ করি। আমার মনে হচ্ছে যেহেতু ব্যাপারটা ওয়ান ওয়ে না, কারণ আমি তো শুধু দিয়ে যাচ্ছি না, ব্যাপারটা কিন্তু এরকম না যে আমি একটা বড় কাজ করছি, আমি আসলে নিজের জন্যই ওদের সাথে কাজ করি। কারণ আমার নিজের ভালো থাকা নির্ভর করে আমি যখন ওদের থেকে শক্তি পাই। ব্যাপারটা মোটো না যে আমি একটা চ্যারিটি করছি, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি সেন্স টুয়ার্ডস মাই কমিউনিটি। প্লাস হচ্ছে আমি নিজে জানি যে আমি কতখানি ঋদ্ধ হই এবং ওরা আমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছে। কারণ আশপাশে অনেক মুখোশ পরার মানে মানুষের মাঝে যখন ওদের কাছে আমি যাই, ওরা একেবারে মুখোশবিহীন যখন আলিঙ্গনটা করে, সেটার মতো আনন্দ আসলে কিছুতে নেই। ঠিক ঠিক। আমি এই যে তুমি প্রেমের কথা বললে, আমি প্রেমিক মানুষের কথা জিজ্ঞেস করছি যে তোমার জীবনের প্রেমিক মানুষটা সে কোথায়? নাই। কিন্তু একা থাকতে ভালো লাগে এইভাবে? ভীষণ ভালো লাগে। সত্যি এটা 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 আমার মনে হচ্ছে মিথ্যে কথা। এটাতে হালকা হালকা 20% মিথ্যে কথা আছে। এটা তুমি আমাকে এখন যতই পেঁচাও কুচাও যাই করো না কেন, কোনো লাভ নেই। আমি আসলেই এরকমই, এবং সেটা বহুকাল ধরেই, এবং মেবি দ্য রাইট পারসন তৈরি হচ্ছে কোনো এক জায়গায় মঙ্গল গ্রহে। আচ্ছা, আরেকটা মজাদার প্রশ্ন আমি ভেবেছি, সেটা হচ্ছে যে এই যে তুমি পাপেট্রি করো, বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। যদি তোমাকে একটা নিজের পাপেট তৈরি করতে হতো, একটা পুতুল, সে কিরকম হতো? মানে তাকে দেখতে কিরকম হতো? তোমার মতোই তৈরি করতে, না যেইগুলো তোমার মনে হয় যে এইগুলো আরেকটু ভালো সুন্দর করা যেতে পারে সেরকম ভাবে তৈরি হতো? কি জামা কাপড় পরাতে, এই পদ্মাবতীর মতো? না না না, সেটা করতাম না। আমার একটা পাপেট আছে অলরেডি। আচ্ছা আচ্ছা। আমার মেয়েটার নাম হচ্ছে প্রকৃতি। আমরা দুজন মা মেয়ে দুজন করি। আচ্ছা। আমাদের ডুয়েট পারফরম্যান্স আমরা করতাম। সত্যজিৎ রায়কেও শ্রদ্ধাঞ্জলি জানিয়েও আমরা একটা করেছি, সেটা তোমাকে একবার ঠিক ঠিক করোনার সময় আমরা করেছিলাম। এবং ও দেখতে একেবারেই আমার মতো কিনা জানি না, যে পাপেট মেকার সেটা সে বানিয়েছে, এবং প্রচন্ড প্রশ্ন করে, এত প্রশ্ন করে যে প্রশ্নটা, কারণ আমার হয়েছে কি ছোটবেলায় আমি অনেক দেরিতে কথা বলেছি, হ্যাঁ, জীবনের এত প্রশ্ন এবং এত জানবার ইচ্ছা, তো নিজে এখন এত প্রশ্ন করলে তো মানুষ পালিয়ে যাবে, এই কারণে পাপেট বানিয়ে নিয়েছি যে কিনা প্রশ্ন করলে মানুষ পালাতে পারে না। ঠিক। এটা খুব খুব মজাদার যে তুমি তোমার পাপেটকে, যে এতদিন যে তুমি কথা বলতে পারোনি সব কথা পাপেটকে দিয়ে বলিয়ে দিচ্ছ, এটা কিন্তু বেশ মজাদার। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি কটা নাম বলবো নশাবা, এই নামগুলো শোনার পরে তুমি তাদের বিষয়ে তোমার যেটা মনে হয় সেটা তুমি একটু বলো। সেটা হচ্ছে প্রথম নাম অনিক দত্ত। খুবই অনেস্ট, সহজ সরল, শিশুর মতো। আচ্ছা, একটা এক্সাম্পল, শিশুর মতো কেন? মানে উনি আমাকে প্রথম যখন অ্যাপ্রোচ করেছিলেন সিনেমাটার জন্য, সেটা ভীষণ মানে ধরেন থাকে না, উনি আমার কাজ দেখেননি, উনি আমার এমনও না অনেক গ্ল্যামারাস কোনো ফটোশুট দেখেছে, মানে এমন কিন্তু আমার ফেসবুক দেখলে তুমি বুঝতে পারবে আমার খুব এমন কোনো গ্ল্যামার এরকম কিছু নাই। উনি আমার আমি আমার বাবাকে নিয়ে চিঠি লিখতাম, সেটা উনি রেগুলারলি পড়তেন। তো ধরেন একটি মেয়ের লেখা পড়ে, এবং সেটা খুবই ইমোশনাল জায়গা থেকে আমি আমার ছোটবেলার কথা লিখছি, আমার মনে হয় যে এইটা যে একটা মানুষকে, এবং সেইটার জন্য উনি ওনার সিনেমার প্রধান চরিত্রের কথা ভাবতে পারেন, আমি জানি না যে এইটা কেউ অনেক দা ছাড়া করতো কিনা। মানে উনি কিন্তু এরকম না যে বাংলাদেশের সবচেয়ে বড় স্টার কেমন নিতে হবে, অথবা মেয়েটি, মানে উনি কিন্তু জানতেনও না যে আমি অভিনয়টা কেমন করি, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে লেখা পড়ে যে এই সাবা চরিত্রটার জন্য আমার এই মেয়েটাকে আমার
ইভেন উনি আমাকে হ্যাঁ একটু বলেছিলেন তুমি অভিনয় টভিনয় করো। আমি তখন বলছি জি আমি প্রফেশনালি অভিনয় করি। বলে ও আচ্ছা তাহলে খুব ভালো। তো এটা আমার কাছে ভীষণ সহজ সরল এবং ভীষণ স্ট্রেট ফ্রম হিজ হার্ট। ঠিক। পরের জনের নাম হচ্ছে আবির চট্টোপাধ্যায়। মানে কি বলবো এই মানুষটা না অদ্ভুত, মানে আমার কাছে অদ্ভুত কিম্ভূত লাগে। মানে প্রথম প্রথম কথা হচ্ছে যখন আমি আমার মাকে বলেছি যে আমি আবিরদার সাথে অভিনয় করতে যাচ্ছি, আমার মা তো মহা খুশি, আমার মা তো তার ফ্যান। তো আমি ভেবেছি যে নিশ্চয়ই একটা বিশাল স্টার, কিভাবে কথাবার্তা বলবে, আর আমি এমনি তো একটু চুপচাপ কথা বলতে পারছি না। আর উনি যে এত মজার এবং এত মানে কি বলবো মানে উইদিন 5 মিনিটস উনি আমাকে রিল্যাক্স করে ফেলছে, মানে ব্রেক দ্য আইস যেটা বলে, আইস ব্রেকিং। হ্যাঁ এবং এটা আমার কাছে মনে হচ্ছে উনি খুবই অসাধারণ একজন, মানে অভিনয় তো আছেই সেই জায়গাটা তো সবাই বলবে, কিন্তু আমি ওনাকে খুবই একজন ভালো বন্ধু হিসেবে। ঠিক। পরের নাম সেটা ওপার বাংলার জয়া আহসান। অ্যাডমিট ফাস্ট। আমি তোমায় কি বলবো, আমি ওনার প্রেমে পড়ে ওনাকে, তখন আমি কিন্তু একজন অভিনেত্রী অলরেডি নাটক করছি, আমি ওনাকে দেখ ওনার সেটে যে বসে থাকতাম তো পারছো, এবং মানে আমার দেখা মানে একেবারে মানে যেটাকে বলে ভেতরের বাইরের সবই সৌন্দর্য মিলিয়ে যদি একজন অভিনেত্রী হয়ে থাকে সেটা জয়। চঞ্চল চৌধুরী। আমার পাপেট্রির জীবনের মানে আমি যখন পাপেট্রি করতাম তো ইকরি ছিল আমার একটা চরিত্র, তো ওই সময় উনি আমার সহ অভিনেতা ছিলেন, চরিত্রের নাম ছিল মুকুল। আমি ওনাকে মুকুল বলেও এখনো ডাকি এবং উনি আমাকে ইকরি বলেই ডাকে। উনি এত বড় অভিনেতা কিন্তু যখন, এবং আমার মানে থাকে না কিছু ফাইনেস্ট অ্যাক্টর মানে যাদের অভিনয় দেখলে মনে হয় মাখনের মতো, উনি ওই একজন অভিনেতা, কিন্তু যখন আমরা একসাথে কাজ করি এখনো মানে আমার প্রেমের দৃশ্য করলে উনি বলে হ্যাঁ ইকরি তুই এইভাবে কর, অথবা আমিও বলি মুকুল এইভাবে কর। তো একটা অদ্ভুত মানে কি বলবো ভালোবাসা রয়েছে আমার। না আরেকটা কানেকশনও তো রয়েছে, দুজনেই খুব সুন্দর আঁকো। আমি অত ভালো আঁকি না, দাদা আমার চেয়ে অনেক ভালো আঁকে, এবং দাদা কিন্তু শিক্ষক ছিলেন। সেটাই সেটাই সেটাই। আমি অত ভালো, আমি তো মুখে ভালো পেইন্টিং করতে পারি, উনি আসলেই ভালো শুনে। ঠিক ঠিক। আরেকজনের নাম সেটা হচ্ছে, একজনের তো নাম আমি লাস্টে নেব যার নাম শুনলে হয়তো তুমি এতদিন বাদে আবার চওড়া হাসি দিয়ে দেবে। তার আগে বলি মোশাররফ করিম। মানে আমার দেখা এরকম কনফিডেন্ট অ্যাক্টর খুব কম দেখছি। মানে ধরো থাকে না যে মানে ওনার নিজের লুক এইসব বিষয় নিয়ে ওনার একদমই কোনো কে কাকে কত সুন্দর লাগছে কি লাগছে, এবং সে পুরো টিমটাকে নিয়ে যে কিনা এগিয়ে যায়, আরেকজন আর্টিস্টকে সে কনফিডেন্সটা দেয় এবং প্রচুর বই পড়েন। মানে আমি অলওয়েজ লুক আপ টু। ঠিক। শেষ নামটা যেটা একটা একগাল হাসি আসতে পারে, অর্ণব। ভাই আমার এখন পর্যন্ত কি ক্রাশের জায়গা কেউ নিতে পারে না। কোক স্টুডিও দেখছো? ওর কোক স্টুডিও হ্যাঁ বারবার দেখে যাব, বারবার শুনে যাব, নীলচে তারার মতো বারবার প্রেমে পড়ে যাব। বাহ খুব সুন্দর বললে। এটা দিয়ে শেষ হতে পারতো, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো রয়েছে। নওশাবা কাশ এপার বাংলায় কোন পরিচালকের সাথে কাজ করতে চায়, মুখিয়ে আছে যে কাজ করতে চায়, মানে মানে বাকেট লিস্টে থাক সেই পরিচালকের নাম? মানে মানে অনেকেই আছে কিন্তু এইভাবে তো বলা যায় না, বাট নাম্বার 1 এই মুহূর্তে আমার খুব আসা যাওয়ার মাঝে দেখার পরে যার মানে আপনি বুঝতে পারছেন আদিত্যদার কাজ করার আমার ভীষণ ইচ্ছা। ফাইনেস্ট অ্যাক্টিং এর একটা জায়গায় আর্টিস্টকে নিয়ে যায়, সেটা আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছা। অবশ্যই কৌশিকদা আছেন, মানে অনেক, ইনফ্যাক্ট আমার রাজমৌলির সাথেও কাজ করার ইচ্ছা, আমার সঞ্জয় লীল পেন্সিলের সাথে কাজ করার। ওয়াই নট, আমি কঙ্কনা সেনের ওনার ফিমেল ডিরেক্টরদের মধ্যে ওনার সাথে কাজ করি, আমার ফারহান আক্তারের সাথে কাজ করার ইচ্ছা। সারা জীবন স্বপ্ন দেখে আসছি যে ইরফান খানের সাথে অভিনয় করবো, সম্ভব হয়নি। বাট মানে এত ভালো ভালো মানে
মানে ডিরেক্টর রয়েছে ওপার বাংলায় বলুন, আমি তো পুরো দেশটাকে নিয়ে ভাবতে চাই, কেন আমি সব। ঠিক, থ্যাংক ইউ নওশাবা আমাদের সঙ্গে এতক্ষণ সময় এবং এতক্ষণ আড্ডা মারার জন্য। তুমি জাস্ট একবার বলে দাও যে তোমার সিনেমার ব্যাপারে আমাদের দর্শক তোমার কথা শুনে আরো, আজকে তো গিয়েইছে এবং আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ যেন এই সিনেমাটা চলুক এবং দর্শক যেন যায়, তুমি একটু স্পিডেই বলে দাও। এটাই বলতে চাই যে যত কাণ্ড কলকাতাতেই, এই কলকাতাটা আমার মনে হয় আপনাদের জন্য, মানে আপনারা যারা কলকাতাবাসী তাদের জন্য তো একটি মানে আপনাদের জন্মস্থান, কিন্তু আমাদের জন্য, আমরা যারা এপার বাংলা, আমাদের জন্য একটা অনুভূতি। তো এইটার যে মেলবন্ধনটা করবার চেষ্টা করেছে অনেকদা, এই যে এপার বাংলা ওপার বাংলার যে আমাদের যে বিদ্যুৎটা, এটা আরেকবার আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে আরেকবার রিয়েলাইজ করা যে আমরা কিরকম ভাবে আসলে একজন আরেকজনের সাথে জড়িয়ে আছি। আমার মনে হয় যে এই সিনেমাটা কলকাতার ওই আগের যে বিষয়টা, যে নস্টালজিয়ার যে গন্ধ, সেটাতে যেমন করে আপনাদেরকে নিয়ে যাবে, ঠিক তেমনি আমাদের এই প্রজন্ম আসলে কিভাবে বারবার শেখরের কাছে ফিরে আসতে চায়, ফিরে যেতে চায়, কেন তারা মানে কেন তারা শেখরের খোঁজটা তাদের জন্য খুব প্রয়োজন, সেটাও এই সিনেমাটাতে রয়েছে। আমরা কোনোভাবে যাতে সেটার সাথে থাকতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, এবং আমাদের যাতে দেখা হয় কাজে, গল্পে, ভালোবাসায়, গানে, কবিতায়। থ্যাংক ইউ নওশাবা আমাদের সঙ্গে কথা বলার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা এরকমই অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, একটা নোটিফিকেশন আইকন আছে সেটাতে ক্লিক করুন, পাশে একটা বেল আইকন আছে, সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আজকে আমার সঙ্গে ক্যামেরায় নেই, আমার সঙ্গে শুধু রয়েছে নওশাবা। দেখতে থাকুন দ্য ওয়াল। কিউকার্পিন প্রেজেন্টস দ্য ওয়ার্ল্ড শারদ শ্রেষ্ঠ 2025 পাওয়ার্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, যত কাণ্ড কলকাতাতেই দ্য ক্যালকাটা কেস, কমফর্ট লেডি, ইয়োর এভরিডে ওয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট।